ওয়েলকাম টু অল দ্য স্টুডেন্টস। দিস ইজ ক্লাস নাম্বার 2। অধ্যায়ের নাম ভেক্টর। আজকের টপিকের নাম ভেক্টর রাশির প্রকাশ, রিপ্রেজেন্টেশন অফ ভেক্টরস। আমরা পূর্ববর্তী ক্লাসে অর্থাৎ ক্লাস নাম্বার 1-এ জেনেছিলাম ভেক্টর রাশি কী। আমি তোমাদেরকে জাস্ট একটু মনে করাই দেব এবং এখান থেকে আলোচনাটা শুরু করে সামনের দিকে এগিয়ে যাব। যে সকল ভৌত রাশিকে গাণিতিকভাবে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। তাহলে সংজ্ঞা থেকে আমরা জানতে পারছি যে ভেক্টর রাশিকে গাণিতিকভাবে প্রকাশ করা হয়। তাহলে আমাদেরকে জানতে হবে গণিতের কোন কোন শাখার মাধ্যমে ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়। আর তা জানতে হলে আমাদেরকে জানতে হবে গণিতে কি কি শাখা আছে। গণিতে প্রধান 4টি শাখা আছে। 1 নম্বর জ্যামিতি, জিওমেট্রি, এই জ্যামিতির আওতায়, জ্যামিতির অধীনে আরেকটি উপশাখা আছে, তা হলো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি, ট্রিগোনোমেট্রি। দুই নম্বর হলো বীজগণিত। বীজগণিত, অ্যালজেব্রা। তিন নম্বর হলো ক্যালকুলাস। ক্যালকুলাস, ক্যালকুলাস। 4 নম্বর হলো পরিসংখ্যান। সংখ্যান, স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স। এই 4টি প্রধান শাখার মধ্যে কোন কোন শাখা ভেক্টর রাশি প্রকাশের জন্য ব্যবহার করা হয় তা আমরা দেখি। ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য 3টি প্রধান শাখা, জ্যামিতি, বীজগণিত, ক্যালকুলাস এবং জ্যামিতির আওতায় একটি উপশাখা ত্রিকোণমিতি। অর্থাৎ জ্যামিতি, ত্রিকোণমিতি, বীজগণিত এবং ক্যালকুলাস ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। এখন ভেক্টর রাশিকে কতভাবে বা কত উপায়ে প্রকাশ করা হয়? ভেক্টর রাশিকে দুইভাবে বা 2টি পদ্ধতিতে প্রকাশ করা হয়। 1 নম্বর জ্যামিতিক পদ্ধতি। জিওমেট্রিক মেথড। অর্থাৎ জ্যামিতিকভাবে। জিওমেট্রিক্যালি। 2 নম্বর বিশ্লেষণাত্মক পদ্ধতি, অ্যানালাইটিক্যাল মেথড। অ্যানালাইটিক্যাল মেথড বা উপাংশ পদ্ধতি, কম্পোনেন্টস মেথড।
বা স্থানাঙ্ক পদ্ধতি, কোঅর্ডিনেট মেথড। ভেক্টর রাশি প্রকাশ আলোচনা করার পূর্বে, অর্থাৎ ভেক্টর রাশির রিপ্রেজেন্টেশন আলোচনা করার পূর্বে আমাদেরকে যে জিনিসটি জানতে হবে তা হলো ভেক্টর রাশিকে লিখে প্রকাশ করতে কিছু সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করতে হয়। যেমন আমাদের মুখের ভাষাকে লিখে প্রকাশ করতে বর্ণমালার দরকার হয়। ইংরেজিতে যেসব লেটার্স বর্ণমালা ব্যবহৃত হয় তা হচ্ছে A to Z। বাংলায় ব্যবহৃত হয় ব্যঞ্জন বর্ণ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, এবং স্বরবর্ণ ব্যবহৃত হয় সরিয় থেকে ঔ পর্যন্ত। এবং গণিতে গণনা করার জন্য বা কোনো সংখ্যাকে লেখার জন্য কিছু গাণিতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়, যেগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই চিহ্ন বা প্রতীকগুলো গণনা কাজ করার জন্য বা সংখ্যাকে লেখার জন্য ব্যবহার করা হয়। ঠিক তেমনি ভেক্টর রাশিকে লিখে প্রকাশ করার জন্য যেসব চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় সেসব চিহ্ন বা প্রতীকগুলোকে অক্ষরের মাধ্যমে 5 ভাবে লেখা হয়। 1 নম্বর, কোনো ভেক্টর রাশির চিহ্ন বা প্রতীকের উপর তীর চিহ্নযুক্ত সরল রেখা দ্বারা ভেক্টর রাশিটির ভেক্টর রূপ এবং ভেক্টর রূপের দুই পাশে 2টি খাড়া রেখা দ্বারা এর মান নির্দেশ করা হয়। যেমন কোনো ভেক্টর রাশির চিহ্ন বা প্রতীক যদি এ হয়, তাহলে ভেক্টর রাশিটির ভেক্টর রূপ হবে প্রতীকের উপর তীর চিহ্নযুক্ত সরল রেখা। এবং ভেক্টর রূপের দুই পাশে 2টি খাড়া রেখা দ্বারা এর মানরূপ প্রকাশ করা হয়। মানরূপ প্রকাশ করা হয় বা শুধু অক্ষর দ্বারা ভেক্টর রাশিটির মান প্রকাশ করা হয়। 2 নম্বর, কোনো ভেক্টর রাশির চিহ্ন বা প্রতীকের উপর শুধু রেখা চিহ্ন দ্বারা ভেক্টর রাশিটির ভেক্টর রূপ এবং এই ভেক্টর রূপের দুই পাশে 2টি খাড়া রেখা দ্বারা এর মানরূপ প্রকাশ করা হয়। যেমন কোনো ভেক্টর রাশির চিহ্ন বা প্রতীক যদি এ হয়, তাহলে এর ভেক্টর রূপ হবে শুধু রেখা চিহ্ন। এর ভেক্টর রূপ হবে এর উপরে শুধু রেখা চিহ্ন, এবং এর মান রূপ হবে ভেক্টর রূপের দুই পাশে 2টি খাড়া রেখা দ্বারা। 3 নম্বর, কোনো ভেক্টর রাশির চিহ্ন বা প্রতীকের নিচে শুধু রেখা চিহ্ন দ্বারা ভেক্টর রাশিটির ভেক্টর রূপ এবং ভেক্টর রূপের দুই পাশে 2টি খাড়া রেখা দ্বারা এর মানরূপ প্রকাশ করা হয়। যেমন কোনো ভেক্টর রাশির চিহ্ন বা প্রতীক যদি এ হয়, তাহলে ভেক্টর রাশিটির ভেক্টর রূপ এর নিচে শুধু রেখা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়
এবং এই ভেক্টর রূপের দুই পাশে দুটি খাড়া রেখা দ্বারা এর মান রূপ নির্দেশ করা হয়। 4 নাম্বার, ছাপার অক্ষরের ক্ষেত্রে কোনো ভেক্টর রাশির চিহ্ন বা প্রতীককে মোটা হরফের অক্ষর দ্বারা ভেক্টর রাশিটির ভেক্টর রূপ এবং চিকন হরফের অক্ষর দ্বারা ভেক্টর রাশিটির মান রূপ নির্দেশ করা হয়। যেমন কোনো ভেক্টর রাশির চিহ্ন বা প্রতীক যদি এ হয়, তাহলে এর ভেক্টর রূপ হবে মোটা হরফের অক্ষর দ্বারা এবং এর মান রূপ হবে চিকন হরফের অক্ষর দ্বারা। 5 নাম্বার হচ্ছে, কোনো ভেক্টর রাশি যে বিন্দু থেকে শুরু হয় অর্থাৎ আদি বিন্দু এবং শীর্ষবিন্দু অর্থাৎ যে বিন্দুতে গিয়ে শেষ হয়, এই দুই বিন্দুর উপর তীর চিহ্ন দ্বারা ভেক্টর রাশির ভেক্টর রূপ এবং এই ভেক্টর রূপের দুই পাশে দুটি খাড়া রেখা দ্বারা এর মান রূপ প্রকাশ করা হয়। যেমন OP একটি ভেক্টর, তাহলে OP ভেক্টরের ভেক্টর রূপ হবে OP এবং এটা ভেক্টর রূপ এবং এর মান রূপ হবে OP ভেক্টর দুই পাশে দুটি খাড়া রেখা। এই 5 ভাবে ভেক্টর রাশির চিহ্ন বা প্রতীক লেখা হয় ভেক্টরকে প্রকাশ করার জন্য। এই ভেক্টর রাশির প্রতীক বা চিহ্নের এইটুকু অর্থ আছে যে এই ভেক্টর রাশির একটা মান আছে, একটা দিক আছে, বাট নট স্পেসিফিক। অ্যাকচুয়াল মান এবং অ্যাকচুয়াল দিক ভেক্টর রাশির চিহ্ন বা প্রতীক প্রকাশ করতে পারে না। যেমন বর্ণমালার বা অক্ষরের একটা অক্ষরের কোনো অর্থ নেই, কয়েকটি অক্ষর মিলে যখন একটি শব্দ তৈরি করে তখন তার একটি অর্থ হয়। ঠিক তেমনি এই ভেক্টর রাশির চিহ্ন বা প্রতীকগুলো ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারে না। ভেক্টর রাশির চিহ্ন বা প্রতীক এবং গণিতের সাহায্যে ভেক্টর রাশির চিহ্ন বা প্রতীক এবং গণিতের সাহায্যে ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়। তখন ভেক্টর রাশির অ্যাকচুয়াল মান এবং অ্যাকচুয়াল দিক থাকে। অ্যাকচুয়াল মান এবং অ্যাকচুয়াল দিক ছাড়া ভেক্টর রাশির প্রকাশ বা রিপ্রেজেন্টেশন হতে পারে না। ভেক্টর রাশির প্রকাশ হতে হলে একটি মান থাকতে হবে এবং একটি দিক থাকতে হবে। কাজেই ভেক্টর এ, ম্যাগনিটিউড অফ ভেক্টর এ বা শুধু এ, ভেক্টর এ, ম্যাগনিটিউড অফ ভেক্টর এ, ভেক্টর এ, ম্যাগনিটিউড অফ ভেক্টর এ, ভেক্টর এ, ম্যাগনিটিউড অফ ভেক্টর এ, এইসব চিহ্ন বা প্রতীকের অ্যাকচুয়াল মান এবং অ্যাকচুয়াল দিক নাই। তাই এগুলো ভেক্টর রাশির চিহ্ন বা প্রতীক। এগুলো হচ্ছে ভেক্টর রাশির নোটেশন, নট প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন হতে হলে মনে রাখবা যে ভেক্টর রাশির একটি মান থাকতে হবে এবং একটি দিক থাকতে হবে, এছাড়া ভেক্টর রাশির প্রকাশ কখনোই হবে না। এখন আমরা দেখি জ্যামিতিকভাবে কিভাবে ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়। 1 নাম্বার, জ্যামিতিক পদ্ধতি, জিওমেট্রিক মেথড। জ্যামিতিক পদ্ধতি হচ্ছে দৃশ্যমান প্রকাশ, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশিকে তীর চিহ্নযুক্ত সরল রেখা দ্বারা প্রকাশ করা হয়। তীর চিহ্নযুক্ত সরল রেখা দ্বারা প্রকাশ করা হয়।
সরল রেখা দ্বারা প্রকাশ করা হয়। 2 নম্বর, সরল রেখাটির দৈর্ঘ্য ভেক্টর রাশিটির মান নির্দেশ করে এবং তীর চিহ্ন ভেক্টর রাশির দিক নির্দেশ করে। 3 নম্বর, ভেক্টর রাশিকে যে কোনো স্কেলে অঙ্কন করা যায়, তবে একবার স্কেল নির্ধারিত করে নিলে সকল ভেক্টরকে একই স্কেলে অঙ্কন করতে হবে, অথবা কোনো ভেক্টর ব্যবস্থাপনার স্কেল যদি জানা হয় তাহলে সকল ভেক্টর রাশির মান নির্ণয় করা যায়। যেমন ওপি একটি ভেক্টর, যা একটি তীর চিহ্নযুক্ত সরল রেখা দ্বারা নির্দেশ করা হয়েছে। এই সরল রেখার দৈর্ঘ্য ভেক্টর রাশিটির মান নির্দেশ করে এবং তীর চিহ্ন ভেক্টরের দিক নির্দেশ করে। সরল রেখাটি যে বিন্দু থেকে শুরু হয়েছে এই বিন্দুকে ভেক্টর রাশির আদি বিন্দু, সূচনা বিন্দু, প্রারম্ভিক বিন্দু বলে, ইংরেজিতে টেল বলে, টেল। আর যে বিন্দুতে গিয়ে ভেক্টর রাশিটি শেষ হয়েছে সেই বিন্দুকে ভেক্টর রাশিটির শীর্ষবিন্দু বা প্রান্তবিন্দু বলে, ইংরেজিতে হেড বলে। এবং ওপি ভেক্টরকে ওপি দ্বারা নির্দেশ করা হয় এবং এর মানকে ম্যাগনিটিউড অফ ভেক্টর ওপি দ্বারা নির্দেশ করা হয়। অথবা যদি ও এবং পি না থাকে তাহলে এরকম একটা ভেক্টরকে ভেক্টর এ দ্বারাও নির্দেশ করা যায়, অর্থাৎ যে কোনো অক্ষরের উপর তীর চিহ্ন দ্বারা ভেক্টর রাশিটিকে নির্দেশ করা যায়। এখন আমরা দেখি বিশ্লেষণাত্মক পদ্ধতি। 2 নম্বর, বিশ্লেষণাত্মক পদ্ধতি, অ্যানালাইটিক্যাল মেথড। বিশ্লেষণাত্মক পদ্ধতি হচ্ছে সুনির্দিষ্টভাবে প্রতীকী প্রকাশ। বিশ্লেষণাত্মক পদ্ধতিতে স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরগুলোকে অনুভূমিক এবং উলম্ব উপাংশে ভাগ করা হয়, তারপর সমজাতীয় উপাংশগুলোকে যোগ করা হয় এবং পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে ভেক্টর রাশিটির মান নির্দেশ করা হয় এবং ত্রিকোণমিতির সাহায্যে ভেক্টর রাশিটির দিক নির্দেশ করা হয়। বিশ্লেষণাত্মক পদ্ধতিতে সমস্যার সমাধানের জন্য বীজগাণিতিক কৌশল, ত্রিকোণমিতি, স্থানাঙ্ক ব্যবস্থা, ক্যালকুলাস এবং যৌক্তিক যুক্তি ব্যবহার করা হয়। বিশ্লেষণাত্মক পদ্ধতি জ্যামিতিক পদ্ধতির মতো নয়, আলাদা, তবে এদের মধ্যে সম্পর্ক আছে। বিশ্লেষণাত্মক পদ্ধতি এবং জ্যামিতিক পদ্ধতি আলাদা আলাদাভাবে ব্যবহার করা হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে একসাথে ব্যবহার করা হয় বা পরিপূরক হিসেবে ব্যবহার করা হয়। যখন একটি ব্যবস্থায় সমস্যার সমাধান সমস্যা মনে হয় তখন আরেকটি পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন জটিল ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ে জ্যামিতিক পদ্ধতির ব্যবহার না করে ক্যালকুলাসের সাহায্যে সহজেই জটিল ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা হয়। যেমন জটিল ক্ষেত্র, এরকম ক্ষেত্রের ক্ষেত্রফল জ্যামিতিক পদ্ধতিতে না করে আমরা
ক্যালকুলাসের মাধ্যমে অর্থাৎ ইন্টিগ্রেশনের মাধ্যমে সহজেই করতে পারি। জ্যামিতিক পদ্ধতিতে করতে গেলে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করতে হবে, যেটা সুবিধাজনক হবে না। তাই জ্যামিতিক পদ্ধতি এবং বিশ্লেষণাত্মক পদ্ধতি এদের মধ্যে সম্পর্ক আছে, কিন্তু দুটি পদ্ধতি আলাদা। বিশ্লেষণাত্মক পদ্ধতিতে ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়, যেমন আমি একটা উদাহরণ দিই। ভেক্টর এ ইকুয়াল টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। এখানে এ এক্স, এ ওয়াই, এ জেড এগুলো হচ্ছে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর ভেক্টর এর উপাংশ। আমরা এ ভেক্টরকে যদি আমরা এভাবে লিখি, 3i প্লাস 2j প্লাস 2k, এখানে 3, 2, 2 এগুলো হচ্ছে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর ভেক্টর এর উপাংশ। আর এগুলো হচ্ছে আই জে কে, এগুলো আমি পরে আলোচনা করব। এগুলো হচ্ছে আয়ত একক ভেক্টর, যেগুলো এক্স ওয়াই জেড অক্ষ বরাবর দিক নির্দেশ করে। তাহলে এই ভেক্টরের মান হবে, একটা মান আছে ভেক্টরের মান হবে √3² প্লাস 2² প্লাস 2² ইকুয়াল টু 9 প্লাস 4 যোগ 4 ইকুয়াল টু √17। তাহলে ভেক্টর রাশিটির একটি মান আছে, এবং এই ভেক্টর রাশিটি এক্স অক্ষের সাথে, ওয়াই অক্ষের সাথে এবং জেড অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে তা যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলেই ভেক্টর রাশিটির দিকও পাওয়া যাবে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি ভেক্টর রাশিটি এক্স অক্ষের সাথে, ওয়াই অক্ষের সাথে, জেড অক্ষের সাথে যথাক্রমে আলফা, বিটা এবং গামা কোণ উৎপন্ন করে, তাহলে এই কোণগুলোর মাধ্যমেই আমরা ভেক্টর রাশির দিক নির্ণয় করতে পারি। যেমন আমরা কস আলফা সমান লিখতে পারি এ এক্স √ax² প্লাস ay² প্লাস az²। cos বিটা ay ডিভাইডেড বাই √ax² প্লাস ay² প্লাস az² এবং cos গামা সমান az ইকুয়াল টু √ax² প্লাস ay² প্লাস az²। তাহলে এগুলোই হচ্ছে ভেক্টর রাশির রিপ্রেজেন্টেশন বা ভেক্টর রাশির প্রকাশ, যেখানে ভেক্টরের মান থাকবে এবং দিক থাকবে। ভেক্টরের মান এবং দিক ছাড়া কখনোই ভেক্টর রাশির প্রকাশ হয় না, সেটা হয় ভেক্টর রাশির চিহ্ন বা প্রতীক। তো ক্লাস শেষ করার আগে একটি কথা আমি বলি, সেটা হলো আমার এক জুনিয়র ইঞ্জিনিয়ারকে বললাম যে আমি অনলাইনে ক্লাসটা আপলোড করছি এবং আরও সামনেতে আপলোড করব। তো উনি বলল, স্যার যদি কিছু না মনে করেন তাহলে আপনাকে আমি একটা কথা বলি, যে অনলাইনে, যদিও আপনি সিনিয়র, অনলাইনে অপূর্ব নামে একটা ছেলে আছে যে অনলাইনে পড়ায় এবং খুব নাম করেছে। তো আপনি এর ক্লাসটা যদি দেখেন তাহলে মনে হয় আপনার জন্য ভালো হবে। তো আমি এর আগে ওর ক্লাস কখনোই দেখি নাই,
আগেও দেখে নেই, পরেও দেখে নেই। জাস্ট ওনার কথার সম্মানার্থে আমি জাস্ট এই টপিকের ক্লাসটা দেখলাম। তো সেখানে দেখলাম উনি রং কনসেপ্ট পড়াচ্ছে। ভেক্টর রাশির চিহ্ন বা প্রতীকগুলোকে উনি ভেক্টর রাশির রিপ্রেজেন্টেশন বা প্রকাশ বলে চালাই দিচ্ছে। তো এই হলো ওনার ডেপথ অফ নলেজ বা জ্ঞানের অবস্থা। উনি এই প্রতীকগুলোকে বলছেন ভেক্টর রাশিকে প্রকাশ করা হয় দুইভাবে, এক হলো জ্যামিতিকভাবে, দুই হলো অক্ষরের মাধ্যমে। অক্ষরের মাধ্যমে এই তার বর্ণনা হলো এই। এখন ইংরেজিতে বলে দুটো টার্ম আছে, ভেক্টর নোটেশন অ্যান্ড ভেক্টর প্রেজেন্টেশন। দুটার মধ্যে ডিফারেন্স আছে। ভেক্টর নোটেশন হচ্ছে ব্যবহৃত প্রতীক বা সংকেত যার কোনো অ্যাকচুয়াল মান এবং অ্যাকচুয়াল ডিরেকশন নাই। বাট প্রেজেন্টেশন হতে হবে ভেক্টর রাশির অ্যাকচুয়াল মান থাকবে, অ্যাকচুয়াল ডাইরেকশন থাকবে, সেটাই হবে প্রকাশ। কাজেই চলো আমরা দেখি ওনার জ্ঞানের গভীরতা, ডেপথ অফ নলেজ। এবার আমরা পড়বো হচ্ছে ভেক্টর রাশির প্রকাশ, অর্থাৎ কিভাবে আমরা কোনো ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারি। মনে করো কোনো কিছু সম্পর্কে আমি তোমাকে জানাইতে চাই, তাহলে আমি এটা কয়ভাবে করতে পারি? অর্থাৎ কোনো একটা কিছু সম্পর্কে তোমাকে আমি একটা সুন্দর কনসেপ্ট, ক্লিয়ার একটা ধারণা দিতে চাই। এই কাজটা আমি করতে পারি দুইভাবে। এক, সেই জিনিসটার সম্পর্কে বর্ণনা করে, যে সেই জিনিসটা এই তার সম্পর্কে লিখে অক্ষরের মাধ্যমে এভাবে আমি প্রকাশ করতে পারি। আর একটা হচ্ছে যে জিনিসটা সম্পর্কে আমি তোমাকে বুঝাইতে চাচ্ছি তার একটা চিত্র আঁকতে পারি, স্কেচ করে আমি প্রকাশ করতে পারি। অর্থাৎ জ্যামিতিক উপায়ে তার একটা ফিগার টিগার আঁকবো, একে আমি তোমাকে বুঝাইতে পারি, দেখো এই জিনিসটা সম্পর্কে আমি তোমাকে বলতে চাচ্ছি। তাহলে এই দুইভাবে আমি কিন্তু তোমাকে ওই জিনিসটা সম্পর্কে একটা কনসেপ্ট ক্লিয়ার ধারণা দিতে পারি। ঠিক তেমনি ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য এরকম দুইটা টেকনিক আছে। তো প্রথমটা কি? প্রথমটা হচ্ছে জ্যামিতিক উপায়ে আমি ভেক্টরকে প্রকাশ করতে পারি, অর্থাৎ চিত্র এঁকে ভেক্টরকে প্রকাশ। এবং দুই নম্বর উপায়টা হচ্ছে অক্ষরের মাধ্যমে, লেটারের মাধ্যমে ভেক্টর রাশিকে প্রকাশ। তাহলে আমরা একটু লিখি যে ভেক্টর রাশি প্রকাশ করা যায় দুইভাবে, এক জ্যামিতিক উপায়ে, দুই অক্ষরের মাধ্যমে। এই দুইভাবে আমরা কোনো ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারি। তো প্রথমে আসো জ্যামিতিক উপায়। জ্যামিতিক উপায়ে ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয়? জ্যামিতিক উপায়ে কোনো একটা ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য একটা সরল রেখার সাহায্য নেওয়া হয়। এই মনে করো একটা সরল রেখা, এটা মনে করো ও, এটা হচ্ছে পি। তাহলে ও থেকে পি বিন্দু পর্যন্ত এই যে সরল রেখাটা, এই সরল রেখা দ্বারা আমি একটা ভেক্টরকে প্রকাশ করতে পারি। এই সরল রেখার দৈর্ঘ্যটা হবে ভেক্টর রাশির মান। ভেক্টর রাশির কয়টা জিনিস থাকে? দুইটা জিনিস, মান থাকে আর দিক থাকে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে তার মান প্রকাশ করে, অর্থাৎ দৈর্ঘ্যটা যদি বেশি হয় তাহলে আমি বুঝবো ভেক্টর রাশির মান বেশি, আর দৈর্ঘ্যটা যদি কম হয় তাহলে আমি বুঝবো ভেক্টর রাশির মান কম। তাহলে শুধু তো মান প্রকাশ করলে হবে না, দিকও তো প্রকাশ করা লাগবে। দিকটা আমরা কিভাবে জ্যামিতিক উপায়ে প্রকাশ করতে পারি? তো তার জন্য করা হয় কি, একটা তীর চিহ্ন দেওয়া হয়। এই যে পি বিন্দুর এই যে মাথায় একটা তীর চিহ্ন দিতে পারি। এই তীর চিহ্নটা চাইলে তুমি মাথায় না দিয়ে তুমি মাঝখানের দিকেও কিন্তু দিতে পারো, কোনো সমস্যা নেই। এভাবে তুমি তীর চিহ্নটা দিতে পারো। এই তীর চিহ্নটা এই ভেক্টর রাশির দিক প্রকাশ করে, অর্থাৎ দৈর্ঘ্যটা মান প্রকাশ করে এবং এই তীর চিহ্নটা দিক প্রকাশ করে। এই দিক দ্বারা আমরা এভাবে বুঝি যে ভেক্টর রাশিটা ও বিন্দু থেকে যাত্রা শুরু করে শেষ হয়েছে কোথায় গিয়ে? পি বিন্দুতে গিয়ে শেষ হয়েছে। তাহলে ভেক্টর রাশির দিক হবে ও থেকে পি এর দিকে। তাহলে ও বিন্দুটা এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর এই পি বিন্দুটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, শেষ হওয়া বিন্দু। বা বাংলায় বললে এটাকে বলা হয় হচ্ছে পাদবিন্দু, আর এটাকে বলা হয় হচ্ছে শীর্ষবিন্দু। আরো অনেক নাম আছে। এটাকে তুমি বলতে পারো টেইল, লেজ, এটাকে বলতে পারো হেড, এটাকে বলতে পারো পা, এটাকে বলতে পারো মাথা, কোনো সমস্যা নেই। এখন আসো অক্ষরের মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায়। অক্ষরের মাধ্যমে আমরা ইংরেজি লেটারের সাহায্যে প্রকাশ করতে পারি। তো অক্ষরের মাধ্যমে প্রকাশ আবার চার ধরনের। দেখো আমি লিখি, এক, সংকেতের উপর তীর চিহ্ন দিয়ে। অর্থাৎ মনে করো এই ভেক্টরটাকে প্রকাশ করার জন্য ইংরেজি লেটার এ এর সাহায্য নিলাম। এখন এই এ এটা শুধুমাত্র মান বোঝানো। এখন দিক বোঝানোর জন্য কি করব? এই সংকেতটার উপরে একটা তীর চিহ্ন দিব, এই যে এইভাবে তীর চিহ্ন দিলাম। তাহলে এইভাবে আমরা প্রকাশ করতে পারি যে এ লিখে তার উপরে একটা তীর চিহ্ন। এটা দিয়ে হচ্ছে সংকেতের মাধ্যমে প্রকাশ করতে পারি বা অক্ষরের মাধ্যমে প্রকাশ করতে পারি। দুই নম্বর আরেকটা ভাবে প্রকাশ করা যায় সংকেতের উপর রেখা চিহ্ন দিয়ে। অর্থাৎ এ লিখে তার উপরে তীর চিহ্ন না দিয়ে আমি একটা রেখা চিহ্ন দিতে পারি, সেভাবেও প্রকাশ করতে পারি। তিন নম্বর সংকেতের নিচে রেখা চিহ্ন দিই। তার মানে এ এটা হচ্ছে আমার সংকেত, এর নিচে আমি রেখা চিহ্ন দিয়েও ভেক্টরকে প্রকাশ করতে পারি। এবং চার নম্বর যেটা সেটা হচ্ছে মোটা হরফে। অর্থাৎ মনে করো এটা হচ্ছে এ ভেক্টরটা,
তো আমি এইভাবে শুধু লিখলে হবে না, এভাবে মোটা হরফে লিখে এভাবে আমি প্রকাশ করতে পারি। এটা নর্মালি করা হয় কি, যখন প্রেসে প্রিন্টিং করা হয় তখন কিন্তু এটা ব্যবহার করা হয়। হাতে লিখে কিন্তু নর্মালি এটা ব্যবহার করা যাবে না। হাতে লিখে তুমি এভাবে মোটা হরফে ঘষে মেজে মোটা করবা, এটা কিন্তু চলবে না। তো তোমার কি করতে হবে, তুমি যদি হাতে লিখে প্রকাশ করো তাহলে তুমি এই যে তিনটা পদ্ধতি, এই তিনটা পদ্ধতির সাহায্যে তুমি ভেক্টর রাশিটাকে প্রকাশ করতে পারো। অর্থাৎ এর উপরে তীর চিহ্ন দিয়ে, নয়তো উপরে রেখা চিহ্ন দিয়ে, নয়তো নিচের দিকে রেখা চিহ্ন দিয়ে। তো আমরা করবো কি, এই অধ্যায়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই ইংরেজি লেটারটার উপরে এরকম তীর চিহ্ন দিয়ে প্রকাশ করবো। আমি যদি শুধুমাত্র মান প্রকাশ করতে চাই, দেখো, তাহলে আমি মান প্রকাশ করতে পারি এভাবে যে শুধুমাত্র এ লিখলাম, এটা দিয়ে বোঝালাম তার মান। অথবা একটা কাজ করতে পারি, এর উপরে তীর চিহ্ন আছে, এর একটা মডুলাস, এই মডুলাসটা বোঝাচ্ছে যে এ একটা ভেক্টর, তার মান। এই মডুলাস দিয়ে আমি শুধুমাত্র মানও প্রকাশ করতে পারি। তো এভাবে আমি শুধুমাত্র মানটা প্রকাশ করতে পারি, আর এভাবে পুরো ভেক্টরটাকে প্রকাশ করতে পারি। এখানে একটা গুরুত্বপূর্ণ কনফিউশন তোমাদের তৈরি হয়। মনে করো যে এই একটা ভেক্টর, মনে করো এটা সি ডি ভেক্টর, এই ভেক্টরটা ক্রিয়া করতেছে উপরের দিকে। এখন এটাকে যদি তুমি লেটারের মাধ্যমে, অক্ষরের মাধ্যমে প্রকাশ করো, তাহলে তুমি এ দিয়ে প্রকাশ করতে পারো যে এ, তাহলে তার উপরে এইভাবে একটা তীর চিহ্ন দিলা, এইভাবে প্রকাশ করতে পারি। তো তখন অনেকের মনে প্রশ্ন জাগবে যে যেহেতু ভেক্টরটা উপরের দিকে ক্রিয়া করতেছে, আমি এর উপর তীর চিহ্নটা কেন এই যে ডান দিকে দিলাম, এটাও তো আমার উপরের দিকে দেওয়া উচিত, অর্থাৎ এভাবে দেওয়া উচিত। কিন্তু আসলে এভাবে দিলে হবে না, এটা আমরা কখনো এভাবে দিব না, আমরা সবসময় এর উপর তীর চিহ্নটা এভাবেই দিব। অর্থাৎ এ যে একটা ভেক্টর, এই তীর চিহ্নটা সেটাই বোঝাচ্ছে। এর দিক যে উপরের দিকে হলে তুমি এর উপরের দিকটা যে উপরের দিকে দিবা, এটা আসলে না। মানে ব্যাপারটা মনে করো কোন একটা ভেক্টর সে ক্রিয়া করতেছে এইদিকে, এখন এটাকে প্রকাশ করার জন্য তুমি দেখা গেল এ তার উপর তীর চিহ্ন দিলে এইদিকে, হবে না। কিন্তু এই তীর চিহ্নটা সবসময় কিন্তু এভাবেই থাকবে। ওকে, তাহলে তোমরা এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। এই কনফিউশনটা যেন তোমাদের আর না হয়, আর এই জিনিসটা তোমরা খুব সুন্দর করে নোট করে খাতায়। সো উনি যে বলেছেন অক্ষরের মাধ্যমে ভেক্টর রাশি প্রকাশ করা হয়, ইট ইজ কমপ্লিটলি রং কনসেপ্ট, কমপ্লিটলি রং কনসেপ্ট। তারপর আরেকটি কথা, সেটা হলো যে ডক্টর আমির হোসেন স্যারের বইয়েও মোটামুটি উনি যেভাবে বলছে সেভাবে একটু লেখা আছে। তাই আমি মনে করি, আমি রিকোয়েস্ট করি ডক্টর আমির হোসেন স্যারের বইয়ের এই ভেক্টর রাশির প্রকাশ বা রিপ্রেজেন্টেশনকে ছাত্রদের স্বার্থে, তাদের বেসিককে ক্লিয়ার করার স্বার্থে এটা কারেক্ট করা দরকার এবং এমনভাবে লেখা দরকার যাতে ছাত্ররা কনফিউজ না হয়, তাদের বেসিক ক্লিয়ার হয়। তো এই ভেক্টর রাশির প্রকাশ বা রিপ্রেজেন্টেশনকে কারেক্ট করে লেখার জন্য আমি অনুরোধ করছি এবং সেই সাথে যারা অনলাইনে পড়াচ্ছেন বা বিভিন্ন মাধ্যমে পড়াচ্ছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা সঠিক জিনিসটি ছাত্রদের পড়ানোর চেষ্টা করেন। ভুল জিনিস পড়াইলে ছাত্ররা ক্ষতিগ্রস্ত হবে, তাদের বেসিক থেকে তারা দূরে সরে যাবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। দিস ইজ দ্য এন্ডিং অফ টুডেস ক্লাস। থ্যাংকস টু অল, থ্যাংকস টু এভরিবডি।